ওকে, তো আজকে আমাদের চ্যাপ্টার 3 স্টার্ট হবে। তো চ্যাপ্টার 3 হচ্ছে প্রফেশনাল স্ট্যান্ডার্ডস গুলো। আচ্ছা, তো প্রফেশনাল স্ট্যান্ডার্ডস কেন করা হয়? পাবলিক ইন্টারেস্টটা যেন এনশিওর থাকে এটার জন্য। লাইক আমাদের মূলত এই যে আমরা এত অ্যাকাউন্টেন্সি বলেন যা কিছু আছে সবকিছু করি, কেন করি? যাতে করে পাবলিক অ্যাকচুয়াল ইনফরমেশন পায় এবং ওই ইনফরমেশনের গ্রহণযোগ্যতা যেন ঠিক থাকে। তো প্রফেশনাল স্ট্যান্ডার্ড আর ইন পাবলিক ইন্টারেস্ট অ্যাজ দে অ্যাট দ্য কোয়ালিটি অফ অ্যাসুরেন্স সার্ভিস, কারণ এটা অ্যাসুরেন্স সার্ভিসের কোয়ালিটিটাকে অ্যাড করে। রেগুলেশন অফ অডিট প্রমোটস কম্পারেবিলিটি ইন দ্য মার্কেট প্লেস। আপনার যদি অডিটের ক্ষেত্রে রেগুলেশন মেনটেন করে তাহলে সেক্ষেত্রে মার্কেট প্লেসে কম্পেয়ার করা যাবে। অর্থাৎ প্রত্যেকে আমরা আইসা অনুসারে অডিট করি, ISA অনুসারে আমরা অডিট করি। তো যদি আমি আইএসএ অনুসারে একটা কোম্পানিতে অডিট করি, আরেকটা কোম্পানিতে ওই আইএসএ অনুসারে অডিট করি, তাহলে আমার কম্প্যারিজন করাটা ইজি হবে। এখন যদি কোনো স্ট্যান্ডার্ড না থাকতো, একজন অডিট করতে একভাবে আরেকজন অডিট করতে আরেকভাবে, তার মানে যখন আমরা অনেকগুলা কোম্পানির একসাথে নিয়ে বসতাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম না? কম্প্যারিজন করতে পারতাম না। এবার আসুন, এ ফান্ডামেন্টাল ফিচার অফ অ্যাসুরেন্স ইজ দ্যাট ইট প্রোভাইড বাই ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল। কেন? কারণ আমরা একটা কথা বলেছিলাম যে অডিটর, যারা প্রতিষ্ঠানে অডিটর হিসেবে নিয়োজিত, তারা মূলত কার আন্ডারে চাকরি করে বলেন তো? শেয়ার হোল্ডারের নাকি কোম্পানির, মানে ম্যানেজমেন্টের? কারোরই না। কারোরই না। গুড। তাইলে তারা কারো আন্ডারেই কাজ করে না, তার মানে তারা ইন্ডিপেন্ডেন্ট। সো তারা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তাই আমরা একজন ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনালের থেকে আমরা বিষয়টা যাচাই করতে পারতেছি। এটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফিচার। তো ইন রিলেশন টু অডিট, রিডার্স ওয়ান্ট অ্যাসুরেন্স হোয়েন মেকিং কম্প্যারিজন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। অডিট কে সময় অ্যাসুরেন্স রিডাররাই কারণে চায়, যাতে করে তারা কম্প্যারিজন করতে পারে দ্যাট দ্য রিলায়েবিলিটি অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাজ নট ভ্যারি ফ্রম কোম্পানি টু কোম্পানি। যাতে করে কোম্পানি টু কোম্পানি ওই জিনিসটা ভ্যারি না করে। অর্থাৎ আমার যেন সবাই একই স্ট্যান্ডার্ড মেনটেন করে, একই জিনিস বারবার করে বলতেছে, যাই হোক, একই স্ট্যান্ডার্ড মেনটেন করে কম্প্যারিজনের জন্য। There is a need of audit to be regulated so that auditor follow the same standard. তার অডিটররা সেম স্ট্যান্ডার্ড ফলো করে। শেষ। যা যা এখানে দাগানো আছে এগুলো দাগান। হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর ডেভেলপ বাই আইএএসবি। আইএসবি দ্বারা এটা ডেভেলপ করা হয়েছে, এ সাবসিডিয়ারি অফ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট, যেটা কিনা আইএফএসি এর একটা সাবসিডিয়ারি। তার মানে বড় কোনটা? আইফ্যাক। ঠিক আছে, আইফ্যাক এর অধিভুক্ত হচ্ছে আইএএসবি। International standards are designed to provide service of consistently high quality, but they do not override local regulation. অর্থাৎ এখানে বলা হয়েছে যে স্ট্যান্ডার্ড প্রোভাইড করা হয়েছে কি করার জন্য? হাই কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করার জন্য। কিন্তু যদি এমন হয় কোনো কারণে, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলছে একটা কথা আর লোকাল ল বলছে একটা কথা, আমি কোনটাকে ফলো করব? লোকাল লকে ফলো করব। ঠিক আছে, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রেকমেন্ড করে যে লোকাল ল যেন ওই জিনিসটাকে অ্যাবজর্ব করে নেয়। ক্লিয়ার? জি ভাইয়া। এখানে আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন বলেন। আচ্ছা, সো যেটা হলো যে এখানে মাঝে মধ্যে যে যখন আমরা যে ট্যাক্স পারপাসে, এটা জাস্ট আমি পুরোপুরি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলছি। আপনি কুইক বলেন। হ্যাঁ হ্যাঁ, সো যখন আপনি অ্যাকাউন্টস প্রিপারেশন করেন, এখানে তো যেমন কয়েকটা রেগুলেশনস থাকে। একটা হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী একটা প্রিপেয়ার করতে হয়, আইএফআরএস অনুযায়ী করতে হয়, আইএস অনুযায়ী করতে হয়, এবং কিছু লোকজন আছে যারা ট্যাক্স ল অনুযায়ী করে কোম্পানিজ, মানে যেটা পুরোপুরি ভুল। এখন আমি একজন, এটা হচ্ছে আমার ফার্মের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি কোনটাকে ফলো করব? কোম্পানিজ অ্যাক্ট 1994 কে ফলো করব? না, উনি বলছিল যে এখানে আইএফআরএস উইল সুপারসিড কোম্পানিজ অ্যাক্ট। কি বলছে উনি? আচ্ছা, আমি একটা কথা বলে দিই, শুনেন। আমি আপনাকে যেটা বলতেছি এটা রেফারেন্স সহকারে বলতেছি। আইএস 1 দেখবেন আর অ্যাকাউন্টিং বইয়ের সার্টিফিকেট লেভেলের চ্যাপ্টার 1 দেখবেন, পেজ নাম্বার এখন বলতে হলে অ্যাকাউন্টিং বই খুলতে হবে। দাঁড়ান, তাও বলে দিচ্ছি। আচ্ছা, বলতে হলে খুলতে হবে। আচ্ছা শুনেন, আমি বলে দিচ্ছি, এগুলো রেফারেন্স আছে, প্রয়োজন নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিব। ঠিক আছে, মানে কিন্তু আমি যেটা বলতেছি এটাই কারেক্ট। শেষ। মানে বিষয়টা এমন না যে আমি বলতেছি এই কারণে কারেক্ট, এটা রেফারেন্স আছে তাই বলতেছি। কেমন? তার মানে যদি আমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং লোকাল ল এর মধ্যে ভায়োলেশন করে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? লোকাল ল ফলো করব। এবার আসেন,
যদি কখনো আমরা বলছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট IS/IFRS কে কমপ্লাই করে, বলছি এটা কেমন, কিন্তু যদি আপনি ধরেন লোকাল লতেও কিছু বলে নাই, IS/IFRS এ বলা আছে, তাও আপনি কি ওইটাকে চাইলে নন কমপ্লাই করতে পারেন নাকি পারেন না? না, পারা যাবে না। পারি। এটার উত্তর হচ্ছে পারি। তার মানে আমার যদি লোকাল লতে কিছু বলা নাই কিন্তু স্ট্যান্ডার্ডে বলা আছে এমনে করো, কিন্তু আমি চাইলে এমনে নাও করতে পারি। ঠিক আছে, এটাও IS 1 এ বলা আছে, রেফারেন্স দিয়ে দিব কোন জায়গায় কত পৃষ্ঠায় কোথায় আছে, এই মুহূর্তে মনে নাই বা এটা খুলে খুঁজে বের করে দেখতে হবে। সো এই ক্ষেত্রে কি তাহলে, কিন্তু সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে এটাকে আপনার ইন্ডাস্ট্রি প্র্যাকটিসে আছে কিনা। এক, প্রথম কি ইন্ডাস্ট্রি প্র্যাকটিসে আছে কিনা। দুই, যদি আপনি নন কমপ্লাই করে তাও ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেখাইতে পারেন, তাহলে নন কমপ্লাই করাটা শ্রেয়, এবং সেটা আপনি ডিসক্লোজারে লিখে দিবেন যে এই কারণে আপনি নন কমপ্লাই করছেন। ক্লিয়ার? তার মানে আমার প্রথম কথা হলো ইন্টারন্যাশনাল এবং লোকাল এই দুইটার মধ্যে ভায়োলেট করলে আমি লোকালটাকে গ্রহণ করব। ইন্টারন্যাশনালে বলা হয়েছে লোকালটা যেন তাকে অ্যাবজর্ব করে নেয়, কিন্তু না করলে তো কিছু করার নাই, লোকালটারে আমারে গ্রহণ করে নিতে হবে। ঠিক আছে, এক। সেকেন্ড কথা হলো আমরা চাইলে ইন্টারন্যাশনালটা এবং লোকালটা যদি কিছু বলা না থাকে আর ইন্টারন্যাশনালটা যদি বলা থাকে, তাহলে আমি চাইলে এটাকে নন কমপ্লাই করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাকে প্রপারলি এটার কারণ দেখাতে হবে এবং এটা দেখাতে হবে যে আমার এটা ইন্ডাস্ট্রি প্র্যাকটিসে আছে, এবং আমি এটা দেখানোর মাধ্যমে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ ক্লিয়ারলি দেখাইতে পারবো, তাই আমি এটাকে নন কমপ্লাই করতেছি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো যখন লোকাল লতে কোনো কন্ট্রাডিকশন থাকবে না বা বলে দিবে যে কম্পালসরি না, তখন আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেতে পারবেন চাইলে, আমার যদি আমি প্রথমত ভুল না হচ্ছে হয়ে যে থাকি। আমি লোকাল লই মানবো, হ্যাঁ। এবার লোকাল লতে কোনো কিছু বলা নাই, তাইলে আমি ইন্টারন্যাশনালটা মানবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এবার ধরেন ইন্টারন্যাশনালটাতে বলা আছে কিন্তু লোকাল লতে বলা নাই, ঠিক আছে, আমি তো বলছি ইন্টারন্যাশনাল মানবো, কিন্তু যদি কোনো কারণে আমার মনে হয় যে আমি ইন্টারন্যাশনাল মানতে গেলে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেখানো হচ্ছে না, এমন অনেক কিছু আছে, ঠিক আছে, তো যদি হয় তাইলে সেক্ষেত্রে আমি ইন্টারন্যাশনালটাকেও মানবো না, জাস্ট এটা লিখে দিব যে এটা আমি মানি নাই কারণ আমার ইন্ডাস্ট্রি প্র্যাকটিসে এটা আছে এবং আমি এটা মানতে গেলে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করা হবে না। তাই ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে আমার মেইন পারপাস হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রাখা। ঠিক আছে, তো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে আমার যদি প্রেজেন্টেশন রাখতে হয় এবং আমি যদি অ্যাকচুয়াল সিনারিও দেখাইতে চাই, তাহলে আমাকে IS/IFRS কে নন কমপ্লাই করতে হবে, এই কারণে আমি করছি। শেষ। ঠিক আছে, জি জি, ওকে। অনেকগুলা কথাই বলছি কিন্তু, কেমন? নেক্সটে জি যাচ্ছি। ক্লিয়ার সবাই? হ্যালো? জি ভাইয়া। ওকে। থ্যাংক ইউ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আচ্ছা আমি এক জিনিস একটু দেখি, একটা মিনিট দাঁড়ান। এখানে আমরা ফিমেল কয়জন আছি? মোটামুটি 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 5 জন ফিমেল আছি, অথচ একজনেরও রিপ্লাই নেই। আপনারা ক্লিয়ার হন নাই? জি দাদা। হ্যাঁ, তাইলে মানে বলে না নারী পুরুষের সমান অধিকার, তাইলে তো রিপ্লাই তো দিতে হবে না। মাঝে মাঝে দেখা যায় আপনারা দেন ভাইয়েরা দেয় না, মাঝে মাঝে দেখা যায় ভাইয়েরা দেয় আপনারা দেন না, মানে এটা তো হইলো না। আচ্ছা আসেন, এবার হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড are designed to provide service of a consistently high quality but do not override local regulation। আচ্ছা এটা তো বলছে ওভাররাইড করে না লোকাল রেগুলেশন কে। A subcommittee of IASB work on a particular area and develops an exposure draft which is publicized। অর্থাৎ একটা সাব কমিটি আছে IASB এর, তারা পার্টিকুলার এরিয়াতে কাজ করে এবং তারা একটা এক্সপোজার ড্রাফট বের করে, মানে যে কিভাবে করে কি করতে হবে এটা ওই সাব কমিটির দায়িত্ব থাকে। এবার আইফ্যাক সম্পর্কে কিছু কথা। ইট হ্যাজ ওভার 175 মেম্বার অর্গানাইজেশন ফ্রম ওভার বা মোর দেন একই কথা 130 কান্ট্রিজ। অর্থাৎ বলছে যে মেম্বার অর্গানাইজেশন কাদেরকে বলা হয়েছে, যেমন ICAB একটা মেম্বার অর্গানাইজেশন, ICMAB একটা মেম্বার অর্গানাইজেশন। দুইটাই কিসের মেম্বার অর্গানাইজেশন? আইফ্যাক এর। ঠিক আছে, তার মানে বাংলাদেশে দেশ তো একটা কিন্তু অর্গানাইজেশন দুইটা আছে না? আছে। তো তার মানে এখানে যেহেতু 130টা দেশ বলছে, এর মধ্যে দেখা গেছে কিছু দেশে মেম্বার অর্গানাইজেশন একটা আছে, কিছু দেশে মেম্বার অর্গানাইজেশন দুইটা আছে। ঠিক আছে, তাই বলা হয়েছে যে 130টা দেশের ও বেশি এবং 175টা মেম্বার অর্গানাইজেশনেরও বেশি। কেমন? যেমন বাংলাদেশেই তো দুইটা আছে, তো এরকম আরো অনেকগুলা দেশে দুইটা থাকতে পারে। ক্লিয়ার? জি আবার কিছু দেশে একটা আছে।
এবার হচ্ছে যে এবার দাগায় ফেলেন যে বাংলাদেশে এই দুইটা। এরপর হচ্ছে আচ্ছা আরো একটা কথা একটু বলে দিই, ধরেন এখানে এতক্ষণ ধরে যা পড়াইতেছিলাম না, এগুলা বা বোঝাইতে বা আমরা কথা ডিসকাস করতেছিলাম, এগুলা হচ্ছে সব বক্কর চক্কর মার্কা জিনিস, মানে কি এগুলা থেকে প্রশ্ন আসবে না, এগুলো আমাদের জানার জন্য জানছি। এবার হচ্ছে যেখান থেকে প্রশ্ন আসবে সেখানে আমরা আসতেছি, কেমন? এবার আসেন ইন্টারন্যাশনাল দ্য ইন্টারন্যাশনাল অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড বোর্ড। এখানে বলা হয়েছে যে IASB was set up by IPAC, which nominates the majority of its member. Others are nominated by the form of firms to issue. এগুলোর দরকার নাই খুব একটা, দরকার হচ্ছে এটা যে ইট ইস্যু দ্য ফলোইং স্ট্যান্ডার্ড। তাইলে সে কি কি স্ট্যান্ডার্ড কে ইস্যু করতেছে? কে? IASB, ঠিক আছে? কি কি স্ট্যান্ডার্ড কে? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং, মানে অডিটের জন্য স্ট্যান্ডার্ড বানাচ্ছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট কোনটা? অডিট কোনটা? অডিট হচ্ছে যেটা হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের উপর করে। হিস্ট্রিক্যাল মানে কি? যে ঘটনা অলরেডি ঘটে গেছে, ঠিক আছে? মানে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেগুলো আছে এগুলা কি হিস্ট্রিক্যাল ডাটা না? জি দাদা। জি হ্যাঁ, তার মানে এই জিনিসগুলো অলরেডি ঘটে গিয়েছে, ঠিক আছে? এরপরে যেটা বলছে সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। তো অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট কোনটা? এটা আদার দেন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, মানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ছাড়া আরো অন্যান্য বিষয় থাকতে পারে না, যেটা কিনা ধরেন অ্যাসেট ভ্যালুয়েশন বা ইত্যাদি 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 এগুলা, ঠিক আছে? অডিট তো করা হচ্ছে পুরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে, অ্যাসেট ভ্যালুয়েশন কি পুরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর করা হয়? জি না দাদা। না। কিসের উপর করা হয়? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের উপরে, তাই না? জি। জি আর এই তো তার মানে এটা হচ্ছে কি, তাহলে আমার যদি আদার দেন হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন হয় তাহলে সেক্ষেত্রে আমার সেটা আদার অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, মানে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট গুলো আমি এটা অনুসারে করব। পাশাপাশি আমার যদি কোনো ধরনের, আচ্ছা এটা সিরিয়াল আসতেছি দ্বারা, এবার হচ্ছে 3 নাম্বারটা, এটা বলছে যে অ্যাপ্লিকেশন টু রিভিউ, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন রিভিউ এঙ্গেজমেন্ট। তো আমরা অনেক সময় রিভিউ যখন করি তখন সেটা করা হয় ISRE অনুসারে, কেমন? যেটা আমরা প্রথম চ্যাপ্টারে বলছিলাম যে একটা হচ্ছে কি ছিল প্রথমটা, আইসা 500, মনে আছে? হ্যালো, প্রথম চ্যাপ্টারে আইসা 500, এরপরে কি পড়াইছি ওই যে মনে আছে এ রিও এ আই র, মনে আছে? জি দাদা। ভুলে গেছেন? না দাদা, মনে আছে। হ্যাঁ, তো এই যে আমরা যে এ রিও এ আই র, এখানে 3টা জিনিস পড়ছিলাম না? প্রথমটা ছিল কোনটা? হিস্ট্রিক্যাল। দ্বিতীয়টা কোনটা ছিল? বলেন। প্রয়োজনে দ্বিতীয় দেখি আসেন, তাইলে বেশি মনে থাকবো। যান ওই নাম্বার পেজে গিয়ে খুলে ওই বইটা, ওই পৃষ্ঠাটা দেখেন। 2400। হ্যাঁ, 2400, এটা কি ছিল? দেখে বলি। এটা কিসের কিসের জন্য 2400 আমরা করব? রিভিউ। রিভিউর জন্য। তার মানে রিভিউ হচ্ছে এই যে এটা, ঠিক আছে? জি। 3 নাম্বার বুলেট পয়েন্ট এখানে, কেমন? জি দাদা। ওকে, এবার আসেন কি, এরপরে বলছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন রিলেটেড সার্ভিস। এবার রিলেটেড সার্ভিস কি আছে? ধরেন অনেকে ট্যাক্স কনসালটেন্সি, ভ্যাট কনসালটেন্সি এগুলো দেয় না? দেয়? হ্যাঁ, তার মানে এগুলো হচ্ছে আমার কি রিলেটেড সার্ভিস, ঠিক আছে? তার মানে আমি যে ধরনের কনসালটেন্সি সেবাগুলো দেই এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন রিলেটেড সার্ভিস গেল। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন কোয়ালিটি ম্যানেজমেন্ট, এটা কি? যে আপনার এঙ্গেজমেন্ট কোয়ালিটি ঠিকঠাক মতো হয়েছে কি হয় নাই, তাইলে এটার জন্য, তাইলে এটা কোথায় প্রযোজ্য? মানে এই যে এতক্ষণ ধরে যতগুলা বলছি, এই যে উপর থেকে নিচ পর্যন্ত, এতটুকু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোয়ালিটি আমার ঠিকঠাক মতো মেনটেন হয়েছে কিনা এটা চেক করা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন কোয়ালিটি ম্যানেজমেন্ট অনুসারে। ক্লিয়ার? জি ওকে, তাহলে আমরা যদি বলি ধরেন কোন একটা জায়গায় উদ্দীপকে লেখা আছে যে আপনি একটা প্রতিষ্ঠানে, যেমন আমাদের গতবারের প্রশ্নে এমন ছিল না যে একটা প্রতিষ্ঠানে আপনি প্রথমে অডিটর হিসেবে নিয়োগ হয়েছেন, এর আগে আপনি অডিট করতেন, পরে আবার রিভিউ করছেন, পরে আবার আপনারে ওই আইটি সংক্রান্ত সাজেশনের জন্য আপনারে নিয়োগ দেওয়া হয়েছে, পরে আবার এই করছে, পরে আবার সেই করছে, বলা ছিল না? একটা প্রশ্ন ছিল না এরকম মাঝামাঝিতে? প্রথম প্রশ্ন না,
মাঝামাঝিতে একটা প্রশ্ন ছিল, জি জি ছিল। ঠিক আছে? ওই প্রশ্নের মধ্যে ধরেন যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি উপরে যে সকল জিনিসগুলা বলা হয়েছে এগুলা কোন স্ট্যান্ডার্ড অনুসারে করবেন, এটা লেখেন। তাহলে কি হবে, আপনাকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনি কি করবেন, একটা বক্স আঁকবেন। কেমন? একটা বক্স আঁকা প্রথমে লিখবেন যে এঙ্গেজমেন্ট নেম। আপনি ধরেন মানে জিনিসটা প্রেজেন্টেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। কেমন? আপনি ধরেন এমনি করে একটা বক্স, এক মিনিট, এমনি করে একটা বক্স আঁকছেন, ঠিক আছে? এমনি করে দিলেন, এই যে দিলেন, এখানে লিখবেন যে নেম এঙ্গেজমেন্ট, বা লিখবেন যে পার্টিকুলার অফ এঙ্গেজমেন্ট, কিংবা লিখবেন যে ডিটেলস অফ এঙ্গেজমেন্ট, এটা লিখবেন। কেমন? আর এখানে দিবেন যে অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ডস, এটা দিবেন। তো ডিটেলস অফ এঙ্গেজমেন্টে ধরেন লিখছে, প্রথমে লিখছে যে আপনি এখানে এখানে এগুলা সবকিছু তাদেরকে ম্যানেজমেন্টকে অ্যাসিস্ট করবেন, বা ওই যে ট্যাক্স কনসালটেন্সি, ব্যাট কনসালটেন্সি, এগুলা করে দিবেন। তাইলে এটার জন্য আপনি কোনটা লিখবেন? অ্যাপ্লিকেবল রিলেটেড সার্ভিস। রিলেটেড সার্ভিস, গুড। Related ঠিক আছে? service. এরপর Related হচ্ছে যে service হবে। এরপরে বলছে যে আপনি ওই প্রতিষ্ঠানের এবার অডিটের কাজে নিয়োজিত হয়েছেন, দ্বিতীয় নাম্বারে বললো। তাইলে আপনি কি দিবেন? আইসা। ঠিক আছে? এবার এরপরে বলছে যে আপনাকে অ্যাসেট ভ্যালুয়েশনে তাদের জন্য আপনাকে নিয়োগ করা হয়েছে, এটা কোথায় দিবেন? রিভিউ এনগেজমেন্ট। না না না, রিভিউ Assurance এঙ্গেজমেন্ট না, Assurance, এটা হচ্ছে assurance engagement. ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। কি এটা? assurance Assurance. ধরেন কোন একটা কারণে বলছে যে আপনার এইগুলা করতে হবে, এখানে দুইটা জিনিসকে ফলো করতে পারে। একটা হচ্ছে অ্যাসুরেন্স, একটা হচ্ছে আপনার ওই যে কি বলে ওই রিলেটেড সার্ভিস। ঠিক আছে? দুইটাতেই পড়তে পারে। কেমন? কারণ যদি এমন হয় যে কোনো একজন আগে এখানে অডিট মানে অ্যাসেট ভ্যালুয়েশন করে গেছে, অ্যাসেট ভ্যালুয়েশন করার পরে দেন হচ্ছে আপনাকে এটা করছে, তখন সেক্ষেত্রে ওই জায়গাতে হচ্ছে আপনার এটা করবেন, কি বলে, রিভিউ। রিলেটেড সার্ভিস করবেন। না না, কোনটা যেন বলছি আমি আবার ভুলে গেছি, একটু বলেন তো কষ্ট করে, কি যেন বলতেছিলাম। দাদা কেউ পড়ে গেছে অ্যাসেট অনেক, ভ্যালুয়েশন সেটাকে কোনটার আবার আন্ডারে আচ্ছা, পড়বে? ওকে 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 ওকে, কেউ পড়ে গেছে তাইলে এটা করতেছেন, হ্যাঁ, তাইলে সেক্ষেত্রে এটা রিভিউ এঙ্গেজমেন্ট হবে। কেউ পড়ে গেছে সেটা করতে গেলে কি হবে? রিভিউ এঙ্গেজমেন্ট হবে। ঠিক আছে? আর যদি আপনি নিজে করতে চান তাহলে সেটা হচ্ছে রিলেটেড সার্ভিস হবে। আর যদি হিস্ট্রিক্যাল ফিনান্সিয়াল ইনফরমেশন ছাড়া বাকি কোনো জিনিসের করতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হবে। ক্লিয়ার? আর যদি বলে যে এবার সর্বশেষ, এবার আপনি যদি লেখেন যে ও আরেকটা কথা বলে দিই শুনেন, প্রথমবার আপনি যখন লিখছেন না যে আপনি কোন একটা প্রতিষ্ঠানে ট্যাক্স কনসালটেন্সি, ভ্যাট কনসালটেন্সি দিচ্ছেন, তাই না? তখন এখানে আপনি কি লিখবেন? প্রথমে কি লিখবেন? ডান পাশে অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ডে কি লিখবেন? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন রিলেটেড সার্ভিস। রিলেটেড সার্ভিস, এবং কমা দিয়ে ওইখানে আপনি লিখে দিবেন কি, এই যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন কোয়ালিটি ম্যানেজমেন্ট, তাই না? এটা তো সব জায়গায় আছে, বলছে না অ্যাপ্লিকেবল টু অল এঙ্গেজমেন্ট, বলছে বলছে কিনা? হ্যাঁ জি দাদা। দাদা হ্যালো, বলছি। হ্যাঁ। তার মানে হচ্ছে যে আমি প্রত্যেকটা অ্যান্সারের মধ্যেই, মানে এই যে এতক্ষণ ধরে যেটা বলছি এখানে প্রত্যেকটাতে আমি কি করব? কোয়ালিটি ম্যানেজমেন্টের কথা লিখবো। ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে যেটা যেটার বেলা অ্যাপ্লিকেবল হয়। ক্লিয়ার? বুঝছেন জি তো না? জি দাদা। ওকে। এবার আসেন, তাইলে এটা ছিল মূলত প্রশ্ন পরীক্ষা আসার মতো। এর আগে যতগুলো পড়ছেন এগুলো বা আমরা আলোচনা করছি এগুলো সব এমনি উদাই, জাস্ট জানার জন্য। এবার হচ্ছে জেনারেল অবজেক্টিভস অফ কাউন্সিল। আচ্ছা, আরেকটা কথা যেটা আমি আজকে বলছিলাম যে এটা হইলে এটা হবে, সেটা হইলেও এটা না মানলে এটা হবে, এটাও কিন্তু পরীক্ষা আসার মতো। ঠিক আছে? মানে এটা বইতে এত কিছু লিখা নাই, বাট এটা পরীক্ষা আসার মতো। এবার হচ্ছে জেনারেল অবজেক্টিভস অফ দ্য কাউন্সিল। এবার এই যে কাউন্সিল মানে এফআরসির কথা আমরা বলি, হ্যাঁ, তো এফআরসি জেনারেল অবজেক্টিভ কিছু আছে। আর আরেক তো এফআরসি জেনারেল অবজেক্টিভ গুলো কি ডিটারমিনেশন অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে দেখা যায় বা হতে পারে। ডিটারমিনেশন অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড অডিটিং, প্রফেশনাল স্ট্যান্ডার্ড, ইথিক্যাল স্ট্যান্ডার্ড, মানে ইথিক্যাল স্ট্যান্ডার্ড, প্রফেশনাল স্ট্যান্ডার্ড দুইটাই ডিটারমাইন করা। কোয়ালিটেটিভ স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট অফ অ্যাকাউন্টিং এন্ড অডিটিং সার্ভিস, অ্যাকাউন্টিং এবং অডিটিং দুইটার ক্ষেত্রেই, মানে প্রিপারেশন করা এবং সেটাকে ভেরিফাই করা দুইটার ক্ষেত্রেই। ডেভেলপমেন্ট অফ অ্যাকাউন্টিং এন্ড অডিটিং প্রফেশন, আমার যেন প্রফেশনকে পূর্বের থেকে ডেভেলপ হয়।
confirmation of the highest standard of the financial reporting and auditing work, enhancing the credibility financial statements, যেটা enhancement মানে বৃদ্ধি করে যাতে গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা বাড়ে, ensuring morality, transparency, professional work, যেন এটা মানে সকলের নিকট যেটা সহজবোধ্য হয় এবং সহজে দেখা যায়, কোনো লুকোচুরির বিষয় না থাকে। আর এরপর হচ্ছে এনকারেজিং পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস টু প্রডিউস হাই কোয়ালিটি রিপোর্ট, যাতে করে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি যারা আছে তারা সঠিক রিপোর্ট বানায়। ফাংশনাল ডিভিশন অফ দ্য কাউন্সিল, তো মানে এখানে যদি আমরা ডিভিশন ভাগ করি তাহলে প্রথমটা ছিল জেনারেল অবজেক্টিভ এটা, দ্বিতীয়টা হচ্ছে যে ফাংশনাল ডিভিশন, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাংশনাল ডিভিশন রাখছে যে এইটা বানাবে ওইটা বানাবে, তাহলে 4টা ফাংশনাল ডিভিশন। তাহলে এখানে আমরা মনে রাখবো কিভাবে, ইএসআরএম, বিএসআরএম এর নাম শুনছেন না? বিএসআরএম এর নাম শুনছেন না? বিএসআরএম সবাই তো জানি, কেএসআরএম ও আমরা নাম শুনছি, তাই না? এখন এখানে মনে রাখবেন ইএসআরএম, ঠিক আছে? তাহলে ইতে হচ্ছে কি, ইতে হচ্ছে এনফোর্সমেন্ট ডিভিশন। এটা কি, এটা যে সিরিয়ালি হইতে হবে এমন কোনো বিষয় নাই, কিন্তু কোনো কিছু যাতে মিস না যায়, বুঝা গেছে? তো এটার জন্য আমরা আগে পড়বো এনফোর্সমেন্ট ডিভিশন, যাতে মনে থাকে। ই, এরপর হচ্ছে এস, এস হচ্ছে কি স্ট্যান্ডার্ড সেটিং ডিভিশন, কেমন? তারপর হচ্ছে কি ইএস, এস এ তো বললাম। এরপর হচ্ছে আর, আর হচ্ছে কি অডিট প্র্যাকটিস রিভিউ ডিভিশন। আর এরপর হচ্ছে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড মনিটরিং ডিভিশন, কেমন? তাহলে একজন হচ্ছে সেট করে, একজন হচ্ছে মনিটর করে, একজন হচ্ছে রিভিউ করে, আর সর্বশেষ হচ্ছে এনফোর্সমেন্ট করে। সিরিয়ালে লিখতে পারলে খুবই ভালো, কিন্তু মনে রাখার জন্য এটা রাখবেন। আপনার যদি এই 4টা জিনিস মনে থাকে আপনি এমনি বুঝবেন কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, তাই না? ক্লিয়ার তো না? ক্লিয়ার দাদা। ওকে, এ ভাইয়ারা কি ক্লিয়ার না? এ রিয়াদ ভাই আছেন নাকি? রিয়াদ ভাই কথা বলেন না যে? জি দাদা, আছি আছি। আপনি ক্লিয়ার তো না? বা কোনো জি, কিছু জি, আছে, কোনো ডাউট, মানে কোনো যে কোনো কিছু, এনিথিং ইলস, কোনো কিছু আছে থাকলে জিজ্ঞেস করতে পারেন। না দাদা, আপাতত নাই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আসেন, এবার চলে আসেন এখানে। এখানে বলছে যে এফআরসি এন্ড অডিটিং স্ট্যান্ডার্ড, এফআরসি ইস্যু দ্য ফলোইং স্ট্যান্ডার্ড এন্ড গাইডিং ফর অডিটিং। অডিটিং এর জন্য তারা 3টা জিনিস ইস্যু করে, একটা হচ্ছে অডিটিং স্ট্যান্ডার্ড ইস্যু করে, একটা হচ্ছে ইথিক্যাল স্ট্যান্ডার্ড, মানে একটা হচ্ছে অডিট কেমনে করবেন এটা ইস্যু করে, আর একটা হচ্ছে ইথিক্স কি কি মানবেন এটা ইস্যু করে, একটা হচ্ছে প্র্যাকটিস নোট, মানে আপনি কোনো একটা কিছু যদি না বুঝেন, এক্সপ্লেনেশন জানতে চান বা ডিটেলস কিভাবে হইতে পারে ওইটা জানতে চান, তাহলে সেক্ষেত্রে প্র্যাকটিস নোট থেকে জানতে পারবেন, যেটা ইস্যুড বাই এফআরসি। শেষ। এবার হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোল ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু given prominence by the UK Turnbull report and US Sarbanes-Oxley Act. UK Turnbull রিপোর্টটা হচ্ছে আপনার ইউকে বেসড আর ইউএস টা হচ্ছে আমেরিকা বেসড। এটা কবের পরে হয়েছে? ওই যে যে আপনার এনরোল অ্যাফেয়ার এর কথা বলি না, এনরন অ্যাফেয়ার, তাই না? এনরন হচ্ছে একটা কোম্পানি, আর্থার অ্যান্ডারসন ছিল অডিটর। তো এখানে ম্যানেজমেন্টের ভিতরে অনেক বেশি পরিমাণ জিনিসপত্র ছিল যেটা কিনা তারা ধরতে পারে নাই বা ইন্টারনাল কন্ট্রোলের প্রবলেম ছিল বলে ওই জিনিসটা হয়েছে। এখন এর পরবর্তীতে যাতে ওয়ার্ল্ড ওয়াইড এই প্রবলেমটা আর না হয়, এটার জন্য 2টা স্ট্যান্ডার্ড ইস্যু করা হয়েছে, একটা হচ্ছে ইউকে টার্নবুল রিপোর্ট আর একটা হচ্ছে ইউএস সারবানেস-অক্সলে অ্যাক্ট, ঠিক আছে? এবার আসেন, রিপোর্ট প্রোভাইডিং অ্যাসুরেন্স অন দ্য ইফেক্টিভনেস অফ ইন্টারনাল কন্ট্রোল শুড মেনশন দ্য ইনহেরেন্ট লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ এখানে এই রিপোর্টের মাধ্যমে বের করা হয় যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের কোনো ইনহেরেন্ট লিমিটেশন আছে কি না। কেন সেটা করা হয়? টু অ্যাভয়েড অ্যান এক্সপেকটেশন গ্যাপ অ্যারাইজিং ইন রিলেশন টু দিস ইস্যু। অর্থাৎ এই ইস্যুর কারণে যদি কোনো এক্সপেকটেশন গ্যাপ ক্রিয়েট হয় সেটা যেন অ্যাভয়েড করা যায় বা মিটিগেট করা যায় বা রিডিউস করা যায়। এবার আসেন, প্রোভাইডিং অ্যাসুরেন্স অন ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোলে অ্যাসুরেন্স কেমনে কি? তো দ্য ব্রিফিং পেপার ড্র এ ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন 2 এরিয়াস অফ অ্যাসুরেন্স। 2টা এরিয়া, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে অপারেশন, ঠিক আছে? প্রথম হচ্ছে আমি ডিজাইন কেমনে করবো ইন্টারনাল কন্ট্রোলে, সেটার উপর অ্যাসুরেন্স দেয়া। তার মানে আমি যদি বলি ইন্টারনাল কন্ট্রোলের উপরে কয় ধরনের অ্যাসুরেন্স দেয়া হয়? 2 ধরনের, ঠিক আছে? ধরেন আপনার কোন একটা জায়গায় বলে দিল যে আপনি ইন্টারনাল কন্ট্রোলের সংযুক্ত অ্যাসুরেন্স দেওয়ার জন্য আপনাকে নিয়োগ করা হয়েছে, তাহলে আপনি কিসের উপর রিপোর্ট প্রোভাইড করবেন? তাহলে আপনি বলবেন যে ডিজাইনের উপর, আর একটা হচ্ছে অপারেশনের উপর। ক্লিয়ার? জি। ওকে, এর পরবর্তীতে কি? প্রসেস অফ ইন্টারনাল কন্ট্রোল। এবার এখানে কি করতে হয়? প্রথমে বিজনেসের উদ্দেশ্য কি সেটাকে আইডেন্টিফাই করতে হয় সবার আগে। সেকেন্ড হচ্ছে আমি রিস্ক অ্যাসেসমেন্ট করি যে আমার কোনো ঝুঁকি আছে কিনা, হ্যাঁ। এরপর হচ্ছে যে ডিজাইন ইন্টারনাল কন্ট্রোল, রিস্ক অ্যাসেসমেন্ট করে যেখানে আমার রিস্কি মনে হয় সেখানে সেই পদক্ষেপ নিব, যেখানে রিস্কি মনে না হয় সেখানে বেশি পদক্ষেপ নেওয়ার দরকার নাই। এটার উপর ভিত্তি করে আমি সেটাকে ডিজাইন করব। এর পরবর্তীতে আমি সেটাকে অপারেট দা ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল কন্ট্রোলকে অপারেট করব। শেষ। এটা একদমই ইজি জিনিস, এমনি মনে থাকবো, একবার একটু দেখে নিবেন, খুবই ইম্পর্টেন্টও বটে।
দ্য পয়েন্ট অফ, মানে এখানে আমি যেগুলো ক্ষেত্রে বলতেছি প্রশ্নটা এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, ওইগুলো বেশি ইম্পর্টেন্ট। দ্য পয়েন্ট অফ প্রসেস হোয়ার অ্যাসুরেন্স সার্ভিস ক্যান বি গিভেন, তাহলে কোন কোন জায়গায় বা কিভাবে করে অ্যাসুরেন্স সার্ভিস গিভেন হয়। তাহলে রিস্ক আইডেন্টিফিকেশনের মাধ্যমে, ডিজাইন অফ সিস্টেমের মাধ্যমে, অপারেশন অফ সিস্টেমের মাধ্যমে। সর্বপ্রথম রিস্ক আইডেন্টিফাই করবেন, যেখানে বেশি রিস্কি ওইখানে গিয়ে সিস্টেমের ডিজাইন চেক করবেন, and এর পরবর্তীতে অপারেশনটা চেক করবেন যে ওইটা ঠিকমতো অপারেট করে কিনা। অনেক সময় ডিজাইন ঠিক আছে কিন্তু অপারেট ঠিকমতো করে না। অর্থাৎ ধরেন আপনি ইন্টারনাল কন্ট্রোলের জন্য আপনি দারোয়ান রাখছেন, যে ধরেন এই জায়গায় এসে কেউ যেন চুরি করতে না পারে। এখন এটা একটা সেফগার্ড, ফাইন। এখন এই সেফগার্ডটা কি ওয়ার্ক করে কিনা এটা দেখতে হবে না। দেখা গেছে দারোয়ান সারাদিন ঘুম যায়, কিংবা দারোয়ানরা আপনি চাকরি রাখছেন সে এসে ডিউটি করে না, তাইলে এটা কি কাজ হইলো না। তাই ডিজাইনের মাধ্যমে দেখা হয় যে এটা অ্যাপ্লিকেবল কিনা বা এটা ঠিকঠাক মতো হবে কিনা, আর অপারেশনের বেলা দেখা হয় যে এটা অপারেশনে ঠিকমতো কাজ করতেছে কিনা, ইন্টারনাল কন্ট্রোলার ঠিকমতো কাজ করতেছে কিনা। লাইক একটা প্রতিষ্ঠানে ধরেন আবুল খায়ের, কেমন আবুল খায়েরে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্মী নিযুক্ত আছে আবুল খায়েরে, জানেন? মানে যদি কোনো বাংলাদেশি কোম্পানি হয়ে থাকে আর কি সেটা। তো অন্যান্য অনেক মাল্টি ন্যাশনাল অনেক কিছু আছে, সেটা আলাদা জিনিস, বাট বাংলাদেশি কোম্পানি সেটা হচ্ছে আবুল খায়ের। এখন আবুল খায়ের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, দ্যাট মিন ডিজাইন অফ সিস্টেম ইজ গুড, তাই না? ঠিক তো? জি ভাইয়া। জি দাদা। হ্যালো, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে তাইলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে মানে কি সবকিছু ঠিকঠাক মতো করতেছে এটা গ্যারান্টি দিতে পারবেন আপনি? না। তাইলে ওইটা কি করতেছে না এটা আইডেন্টিফাই করা হবে অপারেশন অফ সিস্টেমের মাধ্যমে। শেষ। এবার হচ্ছে প্রোভাইডিং অ্যাসুরেন্স অন দা অপারেশন অফ সিস্টেম। এবার অ্যাসুরেন্স অপারেশন অফ সিস্টেমের বেলা কি কি করবেন, আর ডিজাইন এন্ড অপারেশন অফ সিস্টেমের বেলা কি কি করবেন, আর অ্যাপ্লিকেবল রিস্ক ডিজাইন এন্ড অপারেশন অফ সিস্টেমের বেলা কি কি করবেন। তার মানে ধরেন আপনি পরীক্ষার সময় আসলো, এটা পুরাটা পড়ে নিবেন। পরীক্ষার সময় আসলো যে অপারেশন অফ সিস্টেম অডিট করার জন্য বা অ্যাসুরেন্স প্রোভাইড করার জন্য আপনাকে নিয়োগ করা হয়েছে। এখন আপনার অ্যাসুরেন্স প্রোভাইডার হিসেবে দায়িত্ব কি, ঠিক আছে? বা ওই যে উপরে লেখা থাকবে আপনাকে এই কাজে নিয়োগ দেওয়া হয়েছে, এবার নিচে প্রশ্নে দেওয়া থাকবে যে এই মুহূর্তে আপনার কি করণীয়। শেষ। তাহলে কি করণীয় মানে, যদি এখানে দেখবেন যে প্রথমে লিখতে হবে আমাদেরকে যে আমাদেরকে নিয়োগ করা হয়েছে, উপরের আলোচনার প্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে এটা অপারেশন অফ সিস্টেমের অ্যাসুরেন্স প্রোভাইডিং এর জন্য। তো আমাকে এই তিনটা কাজ করতে হবে, নিচের যে বুলেট পয়েন্টে তিনটার কথা বলা হয়েছে। এরপরে উপরেরটা পড়ে আমাকে বুঝতে হবে যে এটা ডিজাইন এবং অপারেশন অফ সিস্টেমের জন্য আমাকে নিয়োগ করা হয়েছে, ঠিক আছে? তাইলে এবার আমি কি কাজ করবো, বা নিচে বলা হয়েছে আপনি কি কাজ করবেন। তাহলে সেক্ষেত্রে আপনি লিখবেন যে এগুলা, এই যে এখানে যে বুলেট পয়েন্টে দেওয়া আছে, ঠিক আছে? এবার 3 নম্বরে বলা হয়েছে যে আমাকে অ্যাপ্লিকেবল রিস্ক ডিজাইন এবং অপারেশন অফ দ্য সিস্টেমের জন্য নিয়োগ করা হয়েছে, তাহলে উত্তর লিখবেন এটা। ক্লিয়ার? তাইলে এবার আমি জি যদি দাদা। একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে দাদা, আপনাকে এটা বলা একটু হয়েছে যে, হ্যাঁ বুঝিনি। এই কি বলছেন? অপারেশন অফ দ্য সিস্টেম এটা এটা একটু আবার বলার জন্য বলছি। আচ্ছা ওকে, আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি, কেমন? ধরেন বলা হয়েছে যে আপনি মিস্টার এক্স, আপনাকে একটা জায়গায় নিয়োগ করা হয়েছে, সেই প্রতিষ্ঠানে অনেক বেশি পরিমাণ রিস্ক আছে। কতটুকু রিস্ক আছে এটা তারা জানে না, তার ভিত্তিতে তারা একটা ডিজাইন তাও করছে, সেই ডিজাইনটা ঠিকঠাক মতো হয়েছে কিনা এটা ভেরিফাই করার দায়িত্ব আপনার। এবং সর্বশেষ আপনি দেখবেন ওই ডিজাইনটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। এগুলা সবকিছু লেখা আছে, হ্যাঁ। তো এখানে প্রতিষ্ঠানে এতজন কর্মী কাজ করে, তারা মাল্টি ন্যাশনাল কোম্পানি, রেভিনিউ এত, অ্যাসেট এত, এগুলোও লিখতে পারে, হ্যাঁ। বাট এগুলো আমাদের কোনো দরকারি বিষয় না। আমাদের দরকারি বিষয় এটা আইডেন্টিফাই করা আমারে কি কারণে নিয়োগ দিছে। তো আমি যে উদাহরণটা বলছিলাম সেখানে কি বলা হয়েছে যে এটা অনেক রিস্কি একটা প্রতিষ্ঠান, তার মানে আপনাকে কি রিস্ক অ্যাসেসমেন্টের জন্য নিয়োগ দেওয়া হয়েছে না? হয়েছে। তাহলে আপনি প্রথমে লিখবেন বেসড অন দ্য সিনারিও উই ক্যান রিয়েলাইজ দ্যাট, হ্যাঁ, উই আর recruited actually the engagement is created based on providing বা the engagement is created providing বা for providing কি assurance regarding applicable risk, the design and the operation of the system. So as an engagement member বা হচ্ছে ওই যে হ্যাঁ engagement মেম্বারই, I will conduct the following works বা tasks, এটা দিয়ে তারপর নিচের জিনিসগুলো দিয়ে দিবেন। শেষ। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ দাদা, বুঝছি দাদা। হ্যাঁ।
তার মানে প্রথমে আপনাকে কেন নিয়োগ দেওয়া হয়েছে এটা আপনি ক্লিয়ার করবেন। এরপরে মানে প্রথমে আপনি কি রিস্কের জন্য নাকি ডিজাইনের জন্য নাকি অপারেশন অফ দ্য সিস্টেমের জন্য। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এখানে বলা থাকবে যে এখানে তাদের রিস্ক মোটামুটি নাই, তারা এটা জানে এবং সেটা খুব ভালোভাবে অ্যাসেস করা হয়েছে, সেটা এর আগে কেউ একজন ভেরিফাই করে গেছে। এর পরবর্তীতে তারা ম্যানেজমেন্টের জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিছে। ধরেন আমরা আবুল খায়ের কথাই যদি বলি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিছে এবং তাদের প্রত্যেকটা চেইন অফ কমান্ডে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়োজিত, উপরের থেকে নিচ পর্যন্ত অনেক পরিমাণ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে এবং তাদের ডিজাইনটা অনেক স্ট্রং, যেটা এর আগে কোনো একজন ভেরিফাই করে গেছে। পরবর্তীতে তারা এখন একটা বিষয় নিয়ে নিশ্চিত করতে পারতেছে না যে তাদের যে এত এত ডিজাইন করছে এত ভারী, এই জিনিসটা ঠিকভাবে প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা, এবং ওই বিষয়টা দেখার জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে। ঠিক আছে, ব্যাচ শেষ। এবার এরপরে প্রশ্ন আসতে পারে যে এই মুহূর্তে এই এঙ্গেজমেন্টে আপনার দায়িত্ব কি। তা আপনি লিখবেন যে উপরের আলোচনার প্রেক্ষিতে বা প্যাসেজে দেয়া আলোচনার প্রেক্ষিতে কিংবা ওই ওই কোম্পানির নাম মেনশন করে যে এখানে যেহেতু রিস্ক অ্যাসেসমেন্ট আগে করা হয়েছে এবং সেটাতে তারা ভেরিফাইড, তারপর হচ্ছে যে ক্লোজিং কি বলে এটাকে ডিজাইনের দিক থেকেও তারা সেটার অ্যাসেসমেন্ট করা হয়েছে এবং সেক্ষেত্রেও তাদের ভেরিফিকেশন পাওয়া গিয়েছে। দ্যাট মিনস আমাকে নিয়োগ দেওয়া হয়েছে কিসের জন্য? অপারেশন অফ দ্য সিস্টেমের জন্য। তাইলে যেহেতু অপারেশন অফ দ্য সিস্টেমের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে এই মুহূর্তে আমার কাজ হচ্ছে নিচের গুলা শেষ। এবার নিচের গুলা দিয়ে আপনি কি করবেন? এই যে 4 নাম্বার 4.3 তে যেটা আছে এটা উঠে দিবেন, শেষ। ক্লিয়ার? হুম। জি ক্লিয়ার। এবার আসেন ইনারেন্ট লিমিটেশন। Any assurance report on internal control system should include a mention of this inherent limitation in order to prevent unnecessary expectation gap. তার মানে আমরা বুঝতে পারতেছি যে ইনহেরেন্ট লিমিটেশন কোথায় নাই বলেন তো? হুম, বলেন না ভাই, ভুল হলে তো সমস্যা নাই। ইনহেরেন্ট লিমিটেশন তো সব ইন্ডাস্ট্রিতেই কিছু না কিছু আছে, এক্স্যাক্টলি, তার মানে আপনি এটাই বলতে হবে যে ইনহেরেন্ট কোথাও লিমিটেশন সব এলিমিনেট করা যাবে জায়গাতেই না আছে। কখনো। ঠিক আছে, হ্যাঁ, গুড। এটাই। এখন আমি যদি আপনাকে বলি যে বলেন তো ভাই রিস্ক কোথায় নাই, উত্তর কি হবে? সব জায়গাতেই আছে। ঠিক আছে, তো এটার জন্যই প্রশ্নটা জিজ্ঞেস করছি। কেমন? তার মানে ইনহেরেন্ট লিমিটেশন সব জায়গাতেই আছে। তো এখানে এটাই বলতে হবে যে ইনহেরেন্ট লিমিটেশন আমাদের সব জায়গাতেই আছে এবং এটা আমার অবশ্যই মেনশন করতে হবে সো দ্যাট দ্য এক্সপেকটেশন গ্যাপ ক্যান বি মিনিমাইজড। ঠিক আছে, এবার আসেন হারমোনাইজেশন। হারমোনাইজেশন কি? ধরেন এক একটা দেশ এক একটা জিনিস ফলো করতেছে, তাই না? ধরেন কেউ ইউএস গ্যাপ ফলো করে, কেউ আবার আইএস আইএফআরএস ফলো করে। ইউএস গ্যাপ আর আইএস আইএফআরএস আর জি ডাবল এপি গ্যাপ, গ্যাপ দুইটা আছে, গ্যাপের ফর্ম হচ্ছে দুইটা। বলেন তো কোন দুইটা? একটা তো বলেন না। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, হ্যাঁ, আরেকটা আরেকটা হচ্ছে যে জিএপি ফাক, হুম, ফুল ফর্মটা বলেন না শুনি। আরেকটা আরেকটা জানি না, এই একটাই জানি। আরেকটা হচ্ছে জি ডাবল এপিএ, জি ডাবল এপিএ, কিন্তু এটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্র্যাকটিস। ওটা কি? আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস। জি। হুম, তো যেটা প্র্যাকটিস ওইটা হচ্ছে লোকাল ল অনুসারে মানে, বুঝছেন? যেটা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্র্যাকটিস সেটা। এখন হারমোনাইজেশনটা কেন করা হয়? ধরেন এক একটা কোম্পানি বাংলাদেশেও ব্যবসা করতেছে, আমেরিকাতেও ব্যবসা করতেছে, করতেছে না? এখন আমেরিকাতে ফলো করে ইউএস গ্যাপ, বাংলাদেশে ফলো করে আইএসআইএফআরএস। ওই ইউএস গ্যাপটাই হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। ঠিক আছে, আর জি ডাবল এপি গ্যাপ যেটা মানে প্র্যাকটিস বলছি, যেটা লাস্টে প্র্যাকটিস বলছি, ওইটা হচ্ছে প্রত্যেকটা দেশেরই নিজস্ব। ঠিক আছে, তার মানে বাংলাদেশেরও গ্যাপ আছে, ইন্ডিয়ারও গ্যাপ আছে, আমেরিকারও গ্যাপ আছে, কানাডারও গ্যাপ আছে, ইংল্যান্ডেরও গ্যাপ আছে। ওই গ্যাপ হচ্ছে প্র্যাকটিস। আর যেটা ইউএস বেসড ওইটা হচ্ছে প্রিন্সিপালস। ক্লিয়ার? জি। ওকে, তাইলে
এখন হারমোনাইজেশনটা কেন করা হয়? যাতে করে আমার যখন ইউজাররা যখন কোন একটা প্রতিষ্ঠান সম্পর্কে সিদ্ধান্ত নিতে যায়, তাহলে তারা যেন কম্প্যারিজন করতে পারে। যেমন ইউএস গ্যাপটা হচ্ছে, বলেন তো রুলস বেসড নাকি প্রিন্সিপাল বেসড? ইউএস গ্যাপ ওটা তো রুল বেসড, ইউএস গ্যাপ যেটা রুলস বেসড, গুড। আর আইএসআইএফআরএস? প্রিন্সিপাল। আচ্ছা, রুলস বেসড কাকে বলে আর প্রিন্সিপাল বেসড কাকে বলে? সো রুলস বেসড হচ্ছে যে আপনার একটা সেট গাইডলাইন থাকবে এবং ওটাই 100% ফলো করতে হবে। হুম, আর প্রিন্সিপালস হচ্ছে যে আপনার অপশনস থাকবে এবং অপশনের মধ্যে যেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওটা আপনি নেবেন। গুড। তাহলে আমরা সবাই বুঝতে পারছি, তাই না? কেউ কি বুঝি নাই? বুঝছি দাদা। আচ্ছা, এখন আমি যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে বলেন তো, তাইলে হারমোনাইজেশনের জন্য কোনটা বেশি সহজ, রুলস বেসড নাকি প্রিন্সিপাল বেসড? প্রিন্সিপালস বেসড বলবো। না, হারমোনাইজেশনের জন্য হচ্ছে রুলস বেসড সহজ। কেন? কারণ হচ্ছে রুলস বেসড মানে কি, যেটা বলা আছে এটাই করতে হবে, তাই না? ঠিক কিনা? কথা বলেন। জি দাদা। কিন্তু তখন হারমোনাইজেশন মানে কি, ধরেন আমি আমি করতেছি কি, ধরেন একটা বড় স্টেপলার কিনছি, এটারা আমি দেখাইতেছি অ্যাসেটের মধ্যে, কারণ স্টেপলারটা বড়, আমার মনে হয়েছে এটা অনেক বছর টিকবো, আমি এটা অ্যাসেটে দেখাইলাম। আপনি কি করছেন? আপনি করলেন যে না, আমি এটা অ্যাসেটে দেখাবো না, এটা তো স্টেপলার, আমি এটা এক্সপেন্সে চার্জ করে দিব। কারণ প্রতি বছর অডিটর আসলে আমি 4টা স্টেপলার দেই, অডিটররা ব্যাগে করে বাসায় যেতে নিয়ে যায়, তো এটা আমি এক্সপেন্সে চার্জ করে দিই। এখন যদি আপনি আপনি করতেছেন একটাতে, আমি করতেছি একটাতে, এবার ধরেন আপনার আবার আমার দুজনের দুইটা প্রতিষ্ঠান, যখন বাকি যে কয়জন আছে ক্লাসের মধ্যে এখন, তারা যখন কম্প্যারিজন করতে যাবে, তাহলে কি তারা সঠিকভাবে কম্পেয়ার করতে পারবে? কারণ আপনি দেখাইছেন এক জায়গায়, আপনি এক্সপেন্সে চার্জ করছেন, আমি অ্যাসেটে দেখাইলাম, তাই না? ঠিক কিনা? হ্যালো? জি দাদা। হ্যাঁ, কিন্তু যদি সেটা রুলস বেসড হতো, আপনিও অ্যাসেটে দেখেছেন, আমিও অ্যাসেটে দেখেছি, তাহলে কম্প্যারিজন করা ইজি হইতো না? হয়তো। তো তার মানে আমি যদি বলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করা বেটার, তাহলে সেটা কোনটা অনুসারে? সেটা হচ্ছে প্রিন্সিপাল বেসড অনুসারে, যেটা আমরা মানি। আর আমরা যদি বলি যে বা এটা ফ্লেক্সিবল, এটা সহজবোধ্য আর কি। আর আমরা যদি বলি যে হারমোনাইজেশন কোনটার জন্য বেটার, তাইলে সেটা হচ্ছে রুলস বেসড। কারণ রুলস বেসড এর মাধ্যমে কি হয়, সবাই একই জিনিস করে, তাহলে কম্প্যারিজন করা ইজি হয়। বোঝা গেছে? হারমোনাইজেশন করা ইজি হয়। হারমোনাইজেশন মানে কি, আমি বলতেছি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর আপনি বলতেছেন যে আমার রূপার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাহলে কি হারমোনাইজেশন হইলো? হইলো না তো। তো আপনি যখন একই কথা, বা ধরেন আমি গাইতেছি এক গান, আপনি গাইতেছেন এক গান, তাহলে কার গান গাওয়া সুন্দর হয়েছে এটা তো বোঝা কঠিন হয়ে যাবে। আর আমরা যদি সবাই একই গান গাই, তাহলে এক্ষেত্রে মিলানোটা ইজি হবে না? জি। হ্যালো? জি দাদা। কথা বলতে হবে তো ভাই, কথা বলেন। কিন্তু দাদা, এই যে কম্পিটিশনে তো দেখা যায় এক একজন এক এক গান গায়, তাহলে কম্পেয়ার কিভাবে করে? কিভাবে বুঝেছে ভালো গাইছে না খারাপ গাইছে? না, এখানে কিছুদিন যাওয়ার পরে কিন্তু একটা সেগমেন্ট ভাগ করে দেয়, আজকে এই সেগমেন্ট থেকে গাইতে হবে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথা কি এতক্ষণও শোনা গেছে? না ভাই, এতক্ষণ শোনা যায়নি। আচ্ছা, ওকে। দেখেন তো, আপনি কি একজনে কিন্তু ভাইয়া বলতে নিছেন, এরপর আমাদের লোডশেডিং হয়ে গেছে তাই শুনি নাই। বলেন, কোন একজন আপু বলতে নিছেন। বলছিলাম দাদা, কম্পিটিশনে তো এক একজন এক এক ধরনের গান গায়, তাহলে সেক্ষেত্রে কম্পারিজন কিভাবে হয়? ওই তো কম্প্যারিজনটা মানে ক্রিটিক্যাল হয় আর কি। আমি তো বলি নাই যে কম্প্যারিজন হবে না, আমি কি জিজ্ঞেস করছি, আমি বলছি হারমোনাইজেশন কোনটার ক্ষেত্রে সহজ, রুলস বেস না প্রিন্সিপাল বেস, এটা বলছি না? তো এখন কম্পিটিশনে এক একজন এক এক গান গায়, তাইলে এটা কি যে যে থাকে তার জন্য এটা কি সহজ হয় না কঠিন হয়, আপনি বলেন।
নাকি কঠিন হয়। সবাই যদি আমার সোনার বাংলা গাইতো তাইলে সহজ হইতো? কোনটা বেটার হইতো বলেন জাজের জন্য? সব একই গান গাইলেই বেটার হইতো। এক্স্যাক্টলি, জাজের জন্য এটা বেটার হইতো না? তাইলে আমরা যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের হারমোনাইজেশনের বিষয় করতে চাই, হ্যাঁ, যে আমি যেন কম্পেয়ার করতে পারি, তাহলে আমার জন্য কোনটা সহজ? রুলস বেস, সবাই যেহেতু একসাথে করতেছে, কিন্তু যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করতেছে তার জন্য কোনটা সহজ? প্রিন্সিপাল বেস, যেমন ভাবে ওই যে গান গাইতেছে তার জন্য, তাই না? আপনি ধরেন আমার সোনার বাংলা ভালো পারেন না, আপনি পারেন ধনধান্যে পুষ্প ভরা, তাইলে আপনার জন্য এটা ইজি হইলো না? কিন্তু যে জাজ করবো তার জন্য তো এটা কঠিন হইলো, তাই না? এবার বুঝতে পারছেন? হ্যালো। বুঝছি দাদা। হুম। এনিথিং ইউজ টু নো রিগার্ডিং দিস ম্যাটার? না আচ্ছা, ঠিক আছে, নো এখন বলে ক্লিয়ার। না, ইয়েসও বলে না। হ্যাঁ দেখেন, এরপরে কি হচ্ছে প্রফেশনাল সেপটিসিজম। এটা তো আমরা সবাই জানি যে কোনো একটা কিছুকে আপনি ধরে বিশ্বাস করবেন না, আপনি আগে সেটাকে ভেরিফাই করবেন, সবকিছু নিজ দায়িত্বে নিবেন, মাথায় নিবেন, তারপর গিয়ে বিশ্বাস করবেন যে হ্যাঁ তোমারটা ঠিক আছে। এই যে যেমন ধরেন আজকের ক্লাসে সাইফ রেজা জুনিয়র ভাই বললো না, ভাইয়া আমাকে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মেবি ওনারা বলছে আর কি যে এটা হইতো না বা কিছু একটা, ইফ আই এম নট রং, ইজেন্ট ইট? জি, এটা একবার আচ্ছা, বলছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওকে। তো এখন উনি এটার কারণে এখন উনি কনফিউজ হয়ে গেছে। তো এখন এটা করা যাবে না, উনি বলছে দেখেই তাই কি ঠিক হয়ে যাবে? তা না। আমার কথা হচ্ছে আমি যেহেতু এই সেক্টরে বিলং করি, আমার প্রত্যেকটা জিনিসের রেফারেন্স লাগবে, যেখান থেকেই হোক উনি আমার দেখাক যে এই জিনিসটা এভাবে বলা আছে, আমি ওনার মুখের কথায় বিশ্বাস করব না যে জায়গায় আমার ডাউট হয়। এটাই হচ্ছে প্রফেশনাল সেপটিসিজম। ক্লিয়ার? জি এক্স্যাক্টলি। তো জি এখন দাদা। এখানে কি, যেটা আমাদের সাইফ রেজা জুনিয়র ভাইয়ের মধ্যে একটু কম ছিল, এখন ধরেন সামনে সামনে একটু বেশি দেখেন। তবে প্রফেশনাল সেপটিসিজম দেখাইতে হইলে এখানে লেখা আছে যে কাদের প্রফেশনাল সেপটিসিজম দেখানো হয় বেশি। হ্যাঁ, তো তার মানে এটা দেখাইতে হলে অবশ্যই আপনার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। ব্যাকগ্রাউন্ড মানে কি, আপনি তাকে দেখানোর আগে আপনার ওই রেফারেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। যদি আপনার থাকে তাহলেই আপনি দেখাইতে পারবেন। বুঝছেন আপনি? এখানে আরো কিছু বিষয় লেখা আছে, এই যে সামনে নিচে পাবেন, আমি আসতেছি একটা একটা করে। তো তাইলে অ্যান অ্যাটিটিউড দ্যাট ইনক্লুডস, আদারওয়াইজ আপনি ধরেন আপনার শুধু মনে হইতেছে এটার উপর বেস করে আপনি কিন্তু আর্গুমেন্টে গেলে হবে না। আপনি একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স রেখে দেন হচ্ছে আপনি আর্গুমেন্টে যাবেন যে ভাই এই যে এটা এখানে এটা আছে ভাই দেখেন, ঠিক আছে, যাতে আপনি তাকে আটকাইতে পারেন। এবার হচ্ছে অ্যান অ্যাটিটিউড দ্যাট ইনক্লুডস এ কোয়েশ্চেনিং মাইন্ড বিং অ্যালার্ট টু কন্ডিশন হুইচ মে ইন্ডিকেট পসিবল মিসস্টেটমেন্ট ডিউ টু ইরর অর ফ্রড। অর্থাৎ এটা মানে হচ্ছে এমন যে আপনি পুরো বিল্ডিং গেছে না? আচ্ছা, আচ্ছা, কোথায় যেন আমি ছিলাম? প্রফেশনাল স্কেপটিসিজম বুঝাইতেছিলেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওইটা হচ্ছে যে ধরেন আপনি একটা অডিট ফার্মে হয়ে আপনি একটা কোম্পানিতে এই অডিট করতে গেছেন। এখন ওইখানে তারা তো আপনাকে বলবে যে এ ভাই আর কি দেখবেন, আমাদের কোম্পানি হচ্ছে আবুল খায়ের, সব ঠিক আছে, কিচ্ছু দেখার নাই। এতজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, আপনার কি মনে হয় তাদেরকে কি এমনি এমনি টাকা দিয়ে রাখছে? তো এখন আপনাকে যদি এই কথা বলে এবং আপনি যদি বলে না আসলেই তো ঘটনা তো ঠিক, তাইলে কি হইব? না। তার মানে এখানে আপনাকে অবশ্যই এটা মানে মাইন্ডটাকে কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে। যেখানে যাই হোক না কেন আপনি তাও জিজ্ঞেস করবেন, তাও ভেরিফাই করবেন যে ভাই এখানে এটা আমার মনে হচ্ছে, আমি তাও জিজ্ঞেস করতেছি, আমার মনে হচ্ছে, আমার ইচ্ছা, আমি জিজ্ঞেস করতে। আপনি অডিটর না, ইউ হ্যাভ দ্য রাইট টু আস্ক এনিথিং টু দ্যাম, ঠিক আছে, এন্ড ইউ হ্যাভ প্রপার অ্যাক্সেস অলসো। তো এক্ষেত্রে আপনি কেন জিজ্ঞেস করবেন না, তাই না? আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন। সে যদি বলে যে আমি অমুক পণ্ডিত তমুক পণ্ডিত, তাও জিজ্ঞেস করবেন, শেষ। কারণ আপনার ইথিক্যাল গ্রাউন্ড আছে এবং আপনার এঙ্গেজমেন্টে আপনাকে সবকিছু বলা হয়েছে। কোথায় লেখা ছিল এই জিনিসপত্রগুলা? এঙ্গেজমেন্ট লেটার আপনি লিখছিলেন না? লিখছিলেন। এরপরে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারে কারা লিখছে? আপনি? হ্যালো, হ্যালো, কথা শোনা জি যায় না? জি, শোনা হ্যাঁ, যাচ্ছে এখন। ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারে কারা লিখছে? ওমা, বলেন, না হলে বাদ দেন, আমি বলে দিতেছি, কিন্তু কিছু তো বলবেন। এগুলা কিন্তু আমি বলছিলাম মাঝে মাঝে, তাই না? মনে হয় আমার। আচ্ছা, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার ইস্যু করা হচ্ছে ম্যানেজমেন্টে, কেমন? আর এঙ্গেজমেন্ট লেটার ইস্যু করা হচ্ছে এঙ্গেজমেন্ট পার্টনার যে অডিটর সে, ঠিক আছে?
তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি এঙ্গেজমেন্ট লেটারে বলে দিয়েছেন যে আপনি সবকিছু জিজ্ঞেস করবেন, তারা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারে বলেছে যে হ্যাঁ আপনি যারা জিজ্ঞেস করবেন তারা সবকিছু আপনাকে দিবে এবং সবকিছু সত্য ইনফরমেশন দিবে। সো এগুলা বলা ছিল, তার মানে ইউ হ্যাভ দ্য রাইট টু আস্ক এনিথিং অ্যান্ড অ্যাক্সেস এনিহোয়ার। ঠিক আছে, এবার হচ্ছে যে প্রফেশনাল সেপ্টিজম ইজ ক্রুশিয়াল টু অডিট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দ্য স্কিল অডিটর ইউজ ইন making judgment based on evidence and conclusion that no opinion can be expressed on the truth and fairness of the financial statement until there has a sufficient inquiry and challenges। অর্থাৎ যদি এখানে পর্যাপ্ত করে ইনকোয়ারি না হয়, যদি না এটা না হয় ততক্ষণ পর্যন্ত আমি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিতে পারবো না। সো এটা হইলে আমি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিতে পারবো। এরপরে ম্যানেজমেন্ট অ্যাসারশন হ্যাভ বিন থ্রোলি টেস্টেড, পুরাটা যদি টেস্ট করা না হয় মানে টেস্ট হইলে তাহলে আমি পারবো আর কি। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এগুলা না হয়, এগুলা হইলে আমি আমার একটা ওপিনিয়ন দিতে পারবো। এবার হচ্ছে অডিট এভিডেন্স হ্যাজ বিন ক্রিটিক্যালি অ্যাপ্রেসড ডিম টু বি সাফিসিয়েন্টলি পারসুয়েসিভ। আচ্ছা একটা কথা বলে দিচ্ছি, একটা সেন্টেন্স আছে যেটা হচ্ছে অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ রেদার দ্যান কনক্লুসিভ। এটার মানে কি? এটা অনেক সময় আসে কেমন, মানে অনেক বছর আগের কোন একটা প্রশ্নে এটা আসছিল বটে। সো অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ রেদার দ্যান কনক্লুসিভ, এটার মানে হইলো আপনি যখন অডিট করতে যান সেখানে যে ভাউচারটা দেখেন, ধরেন একটা কোম্পানি সিঙ্গাপুর থেকে কোনো একটা অ্যাসেট কিনে আনছে, কোত্থেকে? সিঙ্গাপুর। আচ্ছা আমি এবার আশা রাখবো বাকি যারা এতক্ষণ ধরে চুপ করে বসে আছেন তারা একটু উত্তর দিবেন, কেমন? তাহলে সিঙ্গাপুর থেকে অ্যাসেট কিনে আনছে, ফাইন। এখন এই যে সিঙ্গাপুর থেকে অ্যাসেট কিনে আনলো, আমি কি সিঙ্গাপুরে যাই খোঁজ নিতেছি? ওই কোম্পানিতে ঢুকে দেখতেছি অ্যাসেট এটা কত দাম কি আসো বিষয় দেখতেছি? না। না, আমি কি করতেছি? আমি এখানে বসে তার ভাউচারে বিল অফ এন্ট্রি, বিল অফ লেডিং, এলসি এগুলো চেক করতেছি, তাই না? জি। তাই তো। তার মানে হচ্ছে আমি ওই জিনিসের রুট পর্যন্ত যাচ্ছি না, যাচ্ছি না। জি না। যদি আমি যাইতাম তাহলে সেই ক্ষেত্রে আমি বলতাম যে অডিট এভিডেন্স কনক্লুসিভ। যেহেতু আমি যাচ্ছি না, আমার কাছে যে ডকুমেন্টস দেওয়া হয়েছে সেটার উপর ভিত্তি করে আমি আমার ওপিনিয়নটা দিয়ে দিচ্ছি, তাই এটা হচ্ছে পারসুয়েসিভ। বোঝা গেছে? পারসুয়েসিভ মানে হচ্ছে প্ররোচনামূলক। লাইক আপনাকে যে জিনিসটা দিয়ে এটার আগলোকে প্ররোচিত করে আপনার থেকে ওপিনিয়ন নিয়ে নেওয়া হচ্ছে। তো আপনি পুরাটা একদম রুটে গিয়ে চেক করতেছেন না। দ্যাটস ওয়াই অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ রেদার দ্যান কনক্লুসিভ। রেদার দ্যান কনক্লুসিভ মানে হচ্ছে কনক্লুসিভ না, কোন বাক্যে রেদার দ্যান এর পরে যে জিনিসটা আছে ওইটা নাই, এর প্রথমটা হচ্ছে আছে। ঠিক আছে? রেদার দ্যান, ইনস্টেড অফ এগুলা সব একই অর্থ প্রকাশ করে। ইন লিউ অফ এটাও। আচ্ছা ক্লিয়ার যে পারসুয়েসিভ মানে কি? ওকে, এরপর হচ্ছে যে অল্টারনেটিভ ট্রিটমেন্ট অফ ফর আইটেম ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হ্যাভ বিন কনসিডার্ড। এবার আমার অল্টারনেটিভ ট্রিটমেন্ট যদি কিছু থেকে থাকে সেটা আমাকে বিবেচনা করতে হবে। এই সব কিছুর উপর ভিত্তি করে আমি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিব। একটু কষ্ট করে, আমার এটা তো সফট কপি, হার্ড কপি আমার কাছে নাই, আপনারা একটু কষ্ট করে দেখেন তো আপনাদের হার্ড কপিতে এটা কয় পৃষ্ঠা বাকি আছে এই অধ্যায়ের? পৃষ্ঠা বলছি, পাতা বলি নাই। এক পাতা সমান 2 পৃষ্ঠা। দাদা 7 পৃষ্ঠা। পেজ 7 74 পৃষ্ঠা পর্যন্ত। বাকি আছে। আচ্ছা 7 পৃষ্ঠা হলে শেষ হয়ে যাবো। দেখেন দেখেন আমি একটু দ্রুত শেষ করতে হবে, আমার আর 7-8 মিনিট বা 10 মিনিট আছে। হ্যাঁ, এখানে যেটা আছে দেখেন বিগ ডাটা, কেমন? এটা এত বেশি ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এগুলা আপনারা একবার একটু কষ্ট করে পড়ে নিয়েন, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন প্লিজ। হ্যাঁ, স্ক্রিনশট নিছেন? নেওয়া হলে একটু বলিয়েন, যেটা যেটা দাগানো শুধু অতটুকু পড়লেই হবে। স্ক্রিনশট নিছেন? আমার নাও হয়েছে, অন্যরা যদি একটু বলে। ঠিক আছে, ওকে, আশা করি সবাই নেওয়া হয়ে গেছে। তাহলে একটু রিপ্লাই দিবেন। ওকে, এবার আসেন এখানে একটু বলি, আর বাকিগুলো দরকার নাই। দেখেন ব্লকচেইন, ব্লকচেইন বিষয়টা কোত্থেকে আসছে জানেন? ওই যে আমরা ক্রিপ্টোকারেন্সি ফারেন্সি এগুলো আছে না, ওইগুলা থেকে ব্লকচেইনের বিষয়টা আসছে। সো এ ব্লকচেইন ইজ ডিস্ট্রিবিউটেড লেজার দ্যাট অ্যালাউজ ডিজিটাল অ্যাসেট টু বি ট্রানজ্যাক্টেড ইমিউটেবলি অ্যান্ড ইন রিয়েল টাইম। তার মানে এটা হচ্ছে একটা লেজার যেটার মাধ্যমে ওই কি বলে ডিজিটাল অ্যাসেটের হিসাব কিতাব রাখা হচ্ছে, যে লেজারের মাধ্যমে ওইটা হচ্ছে ব্লকচেইন হিসেবে কনসিডার করা হচ্ছে। ঠিক আছে?
ডিজিটাল অ্যাসেট কোনটা, যেমন বিট কয়েন, ডজ কয়েন, আরো কি 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 আছে, হ্যাঁ এগুলো একটু বেশি কমন, তাই এগুলো আমরা সবাই জানি। সো বিট কয়েনের কথা আমরা সবাই জানি, আমরা আইটি তো এটা পড়ে আসছি। সো এক্ষেত্রে হচ্ছে কি, আমাদের ব্লক চেন মানে হচ্ছে যেটার মাধ্যমে আমার ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল অ্যাসেটের ট্রানজাকশন গুলা হচ্ছে এবং সেটার হিসাব কিতাব রাখা হচ্ছে, ওই ডিস্ট্রিবিউটেড লেজার গুলাই ব্লক চেন নামে পরিচিত। ক্লিয়ার? আর রিয়েল টাইম বলতে কি বলা হয়েছে, যেটা ইনস্ট্যান্ট হিসাবটা হচ্ছে, ইনস্ট্যান্ট হিট করতেছে। যেমন আমরা যদি ডাটা প্রসেসিং এর কথা বলি ইনফরমেশন টেকনোলজিতে, সেখানে ডাটা দুই ভাবে প্রসেস করা যায়, হ্যাঁ একটা হচ্ছে ব্যাচ প্রসেসিং, একটা হচ্ছে রিয়েল টাইম প্রসেসিং। ব্যাচ প্রসেসিং কাকে বলে, ধরেন আপনি আজকে সারাদিনে যে বিক্রি করছেন বা ক্রয় করছেন সবগুলার রাতের বেলা এসে আপনি ইনপুট দিচ্ছেন, এটা কি হবে, ব্যাচ প্রসেসিং। ব্যাচ প্রসেসিং। আপনি যদি এক সপ্তাহ জিনিসটা জমায় রাখেন এবং এক সপ্তাহ পরে ইনপুট দেন, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে, এটাও ব্যাচ প্রসেসিং। এটাও ব্যাচ প্রসেসিং। আচ্ছা আপনি যদি 1 ঘন্টার জিনিসটাকে 1 ঘন্টা পরে আপলোড দেন, সেটা কি হবে, ব্যাচ প্রসেসিং। সেটাও ব্যাচ প্রসেসিং। গুড। তার মানে রিয়েল টাইম প্রসেসিং কি, যখন যে জিনিসটা হয়েছে তখনই যদি কাজ হয়ে যায়, ইনপুট হয়ে যায়, সেটাই হচ্ছে কি রিয়েল টাইম প্রসেসিং। তাইলে আমাদের যখন ডিজিটাল অ্যাসেটের কোনো ট্রানজাকশন হয়, ওই জিনিসটা ডিস্ট্রিবিউটেড লেজারের মাধ্যমে রিয়েল টাইমে যখন মানে ট্রানজাকশনটা ফুলফিল হয়ে যায়, তখন সেক্ষেত্রে এটাই হচ্ছে ব্লক চেইন। ক্লিয়ার? আমরা তো সবাই বুঝতে পারছি তাই না? এবং ব্যাচ কোনটা রিয়েল টাইম কোনটা এটাই বুঝতে পারছি। রিয়েল টাইম মানে তৎক্ষণাৎ, ঠিক আছে। এবার হচ্ছে ইন কন্ট্রাস্ট টু ট্রেডিশনাল লেজার হুইচ ইজ স্টোরড অনলি ওয়ান প্লেস, এ ব্লক চেইন ইনভলভ দ্য স্টোরেজ ইনফরমেশন অ্যাক্রস দ্য মাল্টিপল কম্পিউটার। ব্লক চেইনের বিষয়টা মাল্টিপল কম্পিউটারে স্টোরেজ থাকে। শেষ। এই হচ্ছে আমাদের আজকের যেটা বলবো যে সেশন। এখন আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, সেশনটা কি খুব বাজে ছিল? না আমি ভাইয়া। শুধু বলবো যে আপনি খুবই ফাস্ট গিয়েছিলেন, আর একটু স্লো গেলে আই থিংক ভালো হইতো। আচ্ছা আমি এই কারণে আপনাদেরকে একটু জিজ্ঞেস করছি, কারণ একটু ফাস্ট গেছি। তবে আমি চেষ্টা করছি যে ফাস্ট গেলেও জিনিসটাকে পুরাপুরি তুলে ধরার জন্য। কথার স্পিড বেশি ছিল কিন্তু ইনফরমেশনে কোনো গ্যাপ ছিল না, ঠিক আছে। মানে আমি হয়তো স্পিডে কথা বলছি কিন্তু তথ্যগুলো সবই দিচ্ছি, কোনো তথ্য বাদ দিই নাই, মানে যতটা আমার জানা মতে এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো অবশ্যই এটা, আর আগে যেগুলো হয়েছে এগুলো কি পড়ে শেষ করে ফেলছেন নাকি পড়েন টরেন না কিছু? আচ্ছা বুঝতে কারো কোনো কিছু অসুবিধা হয়েছে? এই যে নাও বলেন না আপনারা, হ্যাঁও বলেন না আপনারা, কি করবো বলেন তো। আর আরেকটা কথা, যেখানে যেখানে আমি বলছি না এখান থেকে এই জায়গার এভাবে প্রশ্ন আসতে পারে। তো আমি আজকে কয়েকটা জায়গাতে বলছিলাম। প্রথম জায়গা এটা হচ্ছে ওই যে যেখানে স্ট্যান্ডার্ড গুলো ছিল রিভিউর জন্য, অডিটের জন্য, আদারের জন্য, সবকিছুর জন্য, ওইটা আজকে ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যে আপনার ওই যে যেখানে 3টা স্টেজ, একটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে সিস্টেমের, আর একটা হচ্ছে অপারেশনের, মনে আছে? ওই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে আর কি ছিল, আর কোনটা ছিল কি, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট ছিল। আর তাও একবার দেখে নি দাঁড়া। ফ্যাকের হচ্ছে জেনারেল অবজেক্টিভস গুলি বলছিলেন ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনারেল অবজেক্টিভ গুলি বলছিলাম, ঠিক আছে গুড। ওই যে এফআরসি এর আইফ্যাক এর নাম মনে হয়। এফআরসি কি কারণে আছে, এফআরসি টা ইম্পর্টেন্ট, হ্যাঁ এফআরসি এর একটা আছে না, এফআরসি টা আর হচ্ছে আইফ্যাক এরটাও, হ্যাঁ এই দুইটা আইফ্যাক আর হচ্ছে এফআরসি, শেষ। ঠিক আছে, এই হলো আজকের এই যে এটা, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। রেড কালার করা আছে, যেখানে রেড কালার যেগুলো করা আছে না, এগুলো হচ্ছে সব গতবার পরীক্ষার আগের দিনের সাজেশন আর কি। মানে একদম পরীক্ষার আগের দিন রাতে এগুলো দেওয়া হয়েছিল যে এটা 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 শেষ, এটা 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 শেষ, মানে এটা আগের দিন একটু আর কিছু দেখিয়েন না, এটা হচ্ছে বিষয়। এবং এর লাল দাগের বাইরে কিচ্ছু আসে নাই, বাকি দাগ তো বাদে দিলাম, লাল দাগের বাইরে কিছু আসে নাই, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। ওকে দেন, অনেক অনেক শুভকামনা সবার জন্য। আর ভাই সবাই লেখা প্র্যাকটিস করবেন, আর নাহলে আমার মতো কেস খাইবেন। সিরিয়াসলি বলতেছি, সবাইকে লেখা প্র্যাকটিস করতে হবে, পর্যাপ্ত পরিমাণে লেখেন, আদারওয়াইজ পারা প্রশ্ন দিয়ে আসতে পারবেন না। গত ব্যাচে অনেকের এমন হয়েছে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আজকের জন্য এখানেই ইতি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দাদা। আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।